কি এটা? সংখ্যাতত্ত্ব বই। এই সংখ্যাতত্ত্ব বইয়ে কতগুলি অঙ্ক আছে জানো তুমি? সংখ্যাতত্ত্ব বইয়ের 152 দাগ থেকে অঙ্ক শুরু করব আজ আমরা। সংখ্যাতত্ত্ব বইটির 150টি অঙ্ক তুমি শেষ করে ফেলেছো, তাহলে তুমি এই বইয়ের কিছু কিছু অঙ্ক করতে পারছো, তাই তো? 152 দাগ থেকে 210 দাগ পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আজ তোমাকে শিখে নিতে হবে ভালোভাবে। শিখব মৌলিক সংখ্যা বিষয়ক কিছু স্পেশাল সমস্যা। 60 থেকে 95 পর্যন্ত কতগুলি ছয় আছে জানো? গুণে বলতে হবে তোমাকে। কিন্তু সংক্ষেপে মনে রাখার পদ্ধতি কি তোমার জানা আছে? জেনে নাও আজ। তুমি তো শূন্যকে চেনো, তাই না? কিন্তু শূন্য সম্পর্কিত বেশ কিছু সমস্যা তুমি আজ জানবে, যেগুলো তোমার আগে হয়তো জানা ছিল না। বিভাজ্যতার উপরে কয়েকটি অঙ্ক আজকে আমি তোমাদেরকে দেখাবো, যেগুলি শিখে রাখলে জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় কমন পাওয়া যায়। বলো তো, কোনো একটা সংখ্যার বৃহত্তম গুণনীয়ক কত বা ক্ষুদ্রতম গণিতক কত? জানবো আজ এই বিষয়গুলিতে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার অঙ্ক ক্লাস। সংখ্যাতত্ত্ব বই থেকে আজ আমরা 152 দাগের থেকে শুরু করব 210 পর্যন্ত যে সমস্যাগুলি আছে, প্রতিটি সমস্যার সমাধান কৌশল জেনে নেব এবং অনেক দিন পর্যন্ত যাতে মনে রাখা সম্ভব হয় সেই টেকনিকগুলোকে শিখে নেওয়ার চেষ্টা করব। দেখব কিছু বুদ্ধিদীপ্ত সমস্যা যেগুলি তাৎক্ষণিকভাবে বুদ্ধি অ্যাপ্লাই করে আমাদের সমাধান করার প্রয়োজনীয়তা থাকে। তাহলে আমরা যাব হোয়াইট বোর্ডে এবং দেখে নেব এই যে সমস্যাগুলি, তাদের সমাধান কৌশল কেমন হয়। চলো। একশো 52 থেকে 159 পর্যন্ত যে সমস্যাগুলি আছে, সেখানে আমরা দেখতে পাবো যে মৌলিক সংখ্যা বিষয়ক কিছু বুদ্ধিদীপ্ত সমস্যা। তো দেখো, বই সবাই সামনে রাখো, 152 দাগে চলে আসো। দুই অঙ্কের কোন মৌলিক সংখ্যাগুলির অঙ্কদ্বয়ের সমষ্টি 4 দ্বারা বিভাজ্য? তো এখানে যে 4টে অপশন থাকছে, সেই 4টে অপশনের মৌলিক সংখ্যাগুলির অঙ্কদ্বয়কে যোগ করবে, 4 দ্বারা বিভাজ্য কিনা পরীক্ষা করবে, এবং যদি এইরকম থাকে যে কোনো একটা অপশনে অনেকগুলি মৌলিক সংখ্যার মাঝে একটা যৌগিক সংখ্যা রয়ে গেছে, তাহলে তো সেটা বাদ দিতে হবে। তাহলে দেখা যাক যে 26, এই অপশনে আছে 26, এটা মৌলিক সংখ্যা নয়, অর্থাৎ এই অপশনে টোটাল যতগুলি সংখ্যা আছে সবই বাদ দিয়ে দাও, কারণ মৌলিক সংখ্যা বলেছে। 26 তো যৌগিক সংখ্যা। বি অপশনে আছে 13, 31, 17, 62, 53, 97, 62 তো মৌলিক সংখ্যা নয়, অর্থাৎ এটাকেও বাদ দাও। সি অপশন আছে 13, 31, 17, 71, 53, 86, 86 তো মৌলিক সংখ্যা নয়, তাহলে এটাকে বাদ দাও। তারপরে চলে আসো 53, 31, 17, 71, 13, 97। তাহলে দেখো, এখানে যতগুলি সংখ্যা রয়েছে সবকটাই মৌলিক এবং সবকটার অঙ্কদ্বয়কে যোগ করে দেখো। 13, 1 আর 3 4, 4 দ্বারা বিভাজ্য। 53, 5 আর 3 8। এখানে দেখো, যদি লিখি আমরা 53কে যদি লিখি তাহলে কি পাচ্ছি? 5 আর 3, 5 যোগ 3 সমান সমান 8। এটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তাহলে ডি অপশনে যেগুলো আমরা পাচ্ছি 152 দাগের, সেই সংখ্যাগুলির অঙ্কদ্বয় যোগ করলে সর্বদাই কিন্তু আমরা 4 দ্বারা বিভাজ্য পাচ্ছি। এরপরে আমরা চলে আসব 153 দাগে। দুই অঙ্কের কোন মৌলিক সংখ্যাগুলির অঙ্কদ্বয়ের সমষ্টি 2 দ্বারা বিভাজ্য হয়? ঠিক এইভাবে আমাদের পরীক্ষা করে দেখতে হবে। এ অপশনে আছে 13, 17, 39, 39 তো মৌলিক নয়, তাহলে এটা বাদ দিয়ে দেব। বি অপশনে 46 আছে, এটা মৌলিক সংখ্যা নয়। সি অপশনে 13, 17, 19, ডি অপশনে 15, 17, 19, 29, তাহলে দেখো ডি অপশনটাও বাদ। সি অপশনটা সঠিক হবে 13, 17, 19।
এখানে সবকটাই কিন্তু অঙ্কদ্বয়কে যোগ করলে 2 দ্বারা বিভাজ্য হয়, তাহলে 153 সি হবে। এই যে একটা টাইপ, মৌলিক সংখ্যাকে দেখতে হবে, তার অঙ্কদ্বয়কে যোগ করতে হবে, 2 দ্বারা বিভাজ্য কিনা পরীক্ষা করতে হবে। যদি যৌগিক সংখ্যা থেকে যায় সেটাকে বাদ দিয়ে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি 154 দাগে, 55 দাগে, 156 দাগে, 157 দাগে একই ধরনের সমস্যা। 158 দাগে আছে নিচের কোন মৌলিক সংখ্যার অঙ্কগুলির সমষ্টি 17। তো 158 দাগের যে সমস্যাটি রয়েছে, এই সমস্যাটিকে আমরা একটু আলাদা পেলাম একই ধরনের অঙ্কের মধ্যে। তাহলে প্রথমে আছে 98, নিচের কোন মৌলিক সংখ্যার, দেখো 98 তো মৌলিক সংখ্যা নয়, ওটা বাদ দাও। বি অপশনে আছে 767, সি অপশনে আছে 89, আর ডি অপশনে আছে 548। এই যে 548 এটা তো মৌলিক সংখ্যা নয়, তাহলে বি অপশনে 767, তো এই সংখ্যাটা কি মৌলিক কিনা সেটা তো আগে জানতে হবে। তো দেখো মৌলিক কিনা সেটা আগে দেখি। 7 আর 7 14, আর 6 20, তাহলে 3 দ্বারা বিভাজ্য নয়। 7 দিয়ে 7 10 70, 67 7 দ্বারা বিভাজ্য নয়। এটাকে মনে হচ্ছে মৌলিক, কিন্তু 20 যেহেতু হয়েছে যোগ করে, এটা তো 17 দ্বারা বিভাজ্য নয়। যদি মৌলিক হয়েও থাকে 17 দ্বারা তো বিভাজ্য নয়। কিন্তু 89 যেটা আমরা পাচ্ছি সি অপশনে, 89, 8 আর 9 কে যোগ করো, 8 যোগ 9 সমান সমান 17, যেটা 17 দ্বারা কিন্তু বিভাজ্য হচ্ছে। 159-এ চলে যাব। 159-এ কি আছে দেখো, একই অঙ্ক দ্বারা গঠিত 2 অঙ্কের মৌলিক সংখ্যা কোনটি? তো 2 অঙ্কের সংখ্যা যারা একই অঙ্ক দ্বারা গঠিত সেগুলি হচ্ছে 11, 22, 33, 44, 55, 66, 77, 88, 99। তো দেখো এই সবগুলোই কিন্তু এখানে যতগুলো পাবো সবই কিন্তু 11 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 11 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে 1 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা, মনে করো আমি 22-এর কথাই বলছি, 22 1 দ্বারা বিভাজ্য, 22 দ্বারা বিভাজ্য, আর 11 দ্বারা বিভাজ্য। তো 11 দ্বারা বিভাজ্য হওয়ার জন্য এই সংখ্যাটা কিন্তু মৌলিক সংখ্যা নয়, এটা একটা যৌগিক সংখ্যা। তো শুধুমাত্র 11কেই আমরা পাই যে সংখ্যাটা 2 অঙ্ক দ্বারা গঠিত, একই অঙ্ক দিয়ে গঠিত, এবং সেটা মৌলিক সংখ্যা। যদি এরকম প্রশ্ন আসে তাহলে আমরা মনে রেখে এই ধরনের সমস্যার সমাধান করব। যদি বলা হয় 3 অঙ্কের একই অঙ্ক দ্বারা গঠিত মৌলিক সংখ্যা কোনটি, তো 3 অঙ্ক শুরু হয় কোথা থেকে? এখানে আমরা যেমন 2 অঙ্ক করেছিলাম, 3 অঙ্ক এইভাবে শুরু হচ্ছে, 3টে 2, 3টে 3। তো এইগুলো সবই কিন্তু 1 1 1 দ্বারা বিভাজ্য হয়। এবার এটা মৌলিক, 11 যেমন মৌলিক পেলাম, এটা মৌলিক কিনা সেটা যাচাই করো। এটা দেখো 1 1 1, এই 3টে অঙ্ককে যোগ করলে 3 হয়, যেটা 3 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ এই সংখ্যাটাও 3 দ্বারা বিভাজ্য, তাহলে ওটা কিন্তু মৌলিক নয়, ওটা যৌগিক সংখ্যা। তাহলে এই যে প্রশ্নটা আমরা পেয়েছি 159-এ, এর সেম প্রশ্ন আর কি পাওয়া সম্ভব? না, আর পাওয়া সম্ভব নয়। পেতেও পারো, জানি না আমি। 4 অঙ্কের বললে 1 1 1 1, এটা কি মৌলিক কিনা সেটা আমাদের দেখতে হবে, যাচাই করে দেখে নিতে হবে যে 2 দিয়ে তো যাবে না, 3 দিয়েও যাবে না, এখন 11 দিয়ে যেতে পারে। 11 দিয়ে যদি চলে যায় তাহলে তো সেটা মৌলিক হয় না, যাচাই করতে হবে। সেটা কে করবে? তুমি। তাহলে 2 অঙ্ক সংখ্যা একই অঙ্ক দ্বারা গঠিত এরকম মৌলিক সংখ্যা একটা পাওয়া যায়, সেটা হচ্ছে 11। এটা মনে রাখতে হবে। 3 অঙ্কে পাওয়া যায় না, 4 অঙ্কে পাওয়া যায় না, 5 অঙ্কে যায় কিনা সেটা দেখতে হবে, 6 অঙ্কে তো হবে না, 7 অঙ্কে যায় কিনা দেখতে হবে, 8 অঙ্কে যায় কিনা দেখতে হবে। এইভাবে আমাদের পরখ করে করে দেখতে হবে। যদি সেটা মৌলিক হয় প্রথমটা, পরের গুলো কিন্তু আর মৌলিক পাবো না। তো এবার আমরা যাব পরবর্তী সমস্যায়। পরবর্তী সমস্যাগুলো কেমন সেটা দেখতে হবে। 160 থেকে 165 পর্যন্ত কিছু বুদ্ধিদীপ্ত সমস্যা গণনার মাধ্যমে আমাদের বের করতে হয়। যদিও বিষয়টা অত্যন্ত সহজ সরল,
কিন্তু অনেক বড় রেঞ্জ হয়ে গেলে সেক্ষেত্রে কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয়। তো একদম প্রথম যে সমস্যাটি পাচ্ছি 160 দাগে 50 থেকে 80 পর্যন্ত কয়টি 2 আছে। পঞ্চাশ থেকে 80 পর্যন্ত কয়টা 2 আছে। এবার তুমি 50 থেকে 80 পর্যন্ত এখানে পরপর লিখে যাও, 50, 51, 52 এইভাবে পরপর পরপর লিখে 80 পর্যন্ত লেখার পরে তারপরে গুনে নাও। কিন্তু আমি বলবো যে না, দরকার নেই। 2 50-এর পরে প্রথম 2 আছে কোথায়? 52-তে। তাহলে 52-তে একটা আছে, 62-তে একটা আছে, 72-এ একটা আছে, এছাড়া আর কোনো 2 নেই। তাহলে 2 যদি হয়, 2 আছে তিনটি আছে। 3-এর ক্ষেত্রে কি হবে? 53, 63, 73। তাহলে সেখানেও কিন্তু 3টে আছে। 4 কয়টা আছে? সেম কটা? 54, 64, 74। তাহলে সেক্ষেত্রেও কিন্তু 3টে আছে। এরকম রেঞ্জ বাড়িয়ে দিতে পারে। শুধু এই যে ছোট্ট একটা সমস্যা দিয়েছি যে ছোট্ট রেঞ্জের মধ্যে, এরকম কিন্তু নাও আর থাকতে পারে। এবার 5, এবার 5-এর ক্ষেত্রে দেখো একটু ভিন্নতর হচ্ছে। 5 কোথায় আছে? 50-এ আছে, 51, 52, 53, 54, 55 দুটো, 56, 57, 58, 59। আবার কোথায় আছে? 65-তে, 75-এ। তাহলে 13টা হলো। এক্ষেত্রে 13টি হয়ে গেল। কেন এরকম হলো? কারণ এই যে 50 থেকে 80, এই 50 থেকে 80 এর মধ্যে 5-এর দশক, এর মধ্যে 6-এর দশক, এর মধ্যে 7-এর দশক রয়েছে। এই 5-এর দশক, 6-এর দশক, 7-এর দশক থাকার জন্য এক্ষেত্রে কি হচ্ছে? প্রতিটি দশকে সেই অঙ্ক 11টি করে থাকে। ওই যে 11টা সেই অঙ্ক থেকে যাওয়ার জন্য আমাদের কিন্তু গুনতে বেশি হয়। এবার এটা কিন্তু এই যে যেটা আমি বললাম, এটা তুমি মনে রাখবে, এটা এখনই পড়ে নাও। বলো, প্রতি দশকে সেই অঙ্ক 11টি করে থাকে। কাদের? 2 অঙ্কের যদি হয়। 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্কের ক্ষেত্রে এই হিসাবটা মনে রাখার দরকার নেই। 2 অঙ্কের ক্ষেত্রে প্রতি দশকে 11টি করে থাকে কি সেই অঙ্কটি। তাহলে 5-এর ক্ষেত্রে কি হলো? 5, 50 থেকে 60 এর মধ্যে 11টা 5 আছে। তারপরে কোথায়? 65, 75, আরো দুটো হলো। এই 6-এর ক্ষেত্রে কি হচ্ছে? 60 থেকে 70 পর্যন্ত 11টা আছে, এদিকে 55, ওদিকে 75, এও কিন্তু 13টি থাকবে। 7-এর ক্ষেত্রে কি হচ্ছে? 57-এ একটা, 67-তে একটা, 70 থেকে 80 পর্যন্ত 11টা, অর্থাৎ এখানেও কিন্তু 13টি পাচ্ছি। 8-এর ক্ষেত্রে কি হচ্ছে? 58, 68, 78 আর 80-তে গিয়ে আরো একটা পেয়ে যাচ্ছি, যার জন্য এখানে কিন্তু 4টে হচ্ছে। 9-এর ক্ষেত্রে কি হচ্ছে? 59, 69, 79, আবার 9-এর ক্ষেত্রে কিন্তু 3টে পেলাম। তাহলে এই যে কোনো একটা রেঞ্জের মধ্যে কোনো একটা অঙ্ক কয়টা আছে, এইটা যদি তোমাকে গুনতে বলে, তাহলে তোমাকে কিন্তু এইভাবে গুনে যেতে হবে সংক্ষিপ্ত আকারে। এবার একটু বড় রেঞ্জের মধ্যে হিসাব করে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, এর পরবর্তীতে প্রতিটা অঙ্ক এইভাবেই তুমি হিসাব করবে। বলা হলো 13 থেকে 74 পর্যন্ত 3 কয়টা আছে? 3 কয়টা আছে? আর যদি বলা হতো 4 কটা আছে, আর যদি বলা হতো 2 কটা আছে, 3 ক্ষেত্রে কি একই উত্তর আসবে কিনা দেখা যাক। তাহলে 74 পর্যন্ত 13, তাই তো? 13-তে 3 একটা আছে, 23-এ একটা আছে, আর 30 থেকে 40 পর্যন্ত 11টা আছে। অর্থাৎ কি হচ্ছে? 11 আর 2, 13টা হচ্ছে। তাহলে এই 13টা হলো কোন পর্যন্ত হলো? 40 পর্যন্ত। তারপরে 43, 53, 73, কটা হলো? 16টি হলো। এটা কিন্তু 16টি হয়ে গেল। এবার 4-এর ক্ষেত্রে হিসাব করে একই পাই কিনা দেখি। 4-এ কি হচ্ছে? 14-তে একটা 4 আছে, 24-এ, 34-এ 3টে। এবার 34-এর পরে 40-এ থেকে 50 পর্যন্ত আরো 11টি, 11 আর 3, 14টা হয়ে গেল। এই 14টা পেলাম। তাহলে 40 থেকে 50 হয়ে গেল। তারপরে 54, তারপরে 64, তারপরে 74, কটা হলো? বেশি হয়ে যাচ্ছে কেন? যে 14, 24, 34, তারপর 3টে পেলাম, আর 54, 64, 74,
কটা হলো? 4 আর 2 6টা হলো। 11 আর 6 17টা হলো। 11 আর 6 এখানে 17টা হলো, কিন্তু 3 কেন 16টা হলো? এই যে দেখো, একটু কিন্তু আমাদের কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। তো এই কনফিউশন থাকতে পারে না, তাহলে আমার কি করতে হবে? এখানে দেখো 74 গিয়ে একটা 4 আমি বেশি পেয়েছি, সেক্ষেত্রে 73-এও সেই 3টা ছিল, 5 হলে না হয় একটা কম পেতাম। তাহলে এখানে 16টি কেন হলো? 13, 23, তারপরে 43, 53, 63, 73, এখানে কটা হলো? 6টা হলো আর 11টা। এক্ষেত্রেও কিন্তু সেই 17টা হলো। তোমরা কিন্তু এতক্ষণ কেউ আমাকে বলোনি যে স্যার এখানে 17টা হতে হবে। তাহলে এটা 17টা, এটা 17টা। 2 এর ক্ষেত্রেও কিন্তু সেই একই হিসাব আসবে। কেন? এই যে 74, এই 74-এর মধ্যে 2 রয়েছে, কিন্তু 13-তে একটা 3 পেয়েছি, এখানে এরপর একটা 4 পেয়েছি, কিন্তু 2 কি এখান থেকে পাচ্ছি? 12-র 2 তো এখানে পাচ্ছি না, তাহলে একটা 2 কম হওয়ার কথা। তাহলে কেমন হচ্ছে দেখো, 13 থেকে পাচ্ছি না, 20 থেকে 30 পর্যন্ত 11টা 2 আছে, 11টা 2 আছে। 20 থেকে 30 গেল, 32, 42, 52, 62, 72, তাহলে 16টা পেলাম। 2 কিন্তু 16টা পাবো, 3 এবং 4 পাবো না, 16টা একটা বেশি পাবো। কেন? এই যে 3-এর এখান থেকে শুরু, 4-এর এখান থেকে শুরু। 5-এ আসো, 5 কিন্তু 13-র পরে আছে, অর্থাৎ এখানকার 5টা পাবো, এখানে 74-এর পরে 75 চলে যাচ্ছে, এখানে একটা 5 কম পাবো, সেক্ষেত্রেও কিন্তু 16টা হবে। তাহলে এই যে মজা, এইভাবে তুমি যদি নিজে নিজে একটা রেঞ্জ তৈরি করো এবং তারপরে নিজে গুনতে থাকো, তাহলে তুমি নিজেই দেখবে দারুণ মজা পাবে তুমি। তো এই যে 5টি অঙ্ক রয়েছে, এই 5টি অঙ্কই শুধু নয়, তুমি নিজে নিজেও এরকম একটা রেঞ্জ ধরে কোনো একটা অঙ্ক কতগুলো আছে সেটা তুমি গুনে দেখতে পারো। তাহলে এই ধরনের সমস্যা তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে। বাড়িতে খেলার ছলে তুমি তোমার ভাইয়ের সাথে বা বোনের সাথে বা মায়ের সাথে বাবার সাথে তুমি বসে বলতে পারো, এরকম খেলতে পারো যে 12 থেকে 91 পর্যন্ত কয়টা 2 আছে, কটা 3 আছে, সবাই আঙুলের কর গুনে বলতে থাকবে। বাড়ির সবাই মিলে তুমি বসে এই একটা মজাদার খেলা খেলতে পারো। তাহলে এই ধরনের সমস্যা পরীক্ষার হলে থাকলে তুমিই ঠিক করবে, আর কেউ যদি ঠিক নাও করে তোমার ঠিক হবেই হবে। যাব পরবর্তী সমস্যায়। 166 অর্থাৎ 166 দাগে নতুন একটি সমস্যা পেলাম। কি সেটা? অনন্যক কাকে বলে? সংজ্ঞায় চলে আসতে হবে প্রথমে। কোনো ভগ্নাংশের লব এবং হর স্থান বিনিময় করে যে নতুন সংখ্যা গঠন করে, সেই নতুন সংখ্যাকে ওই প্রথম ভগ্নাংশটির অনন্যক বলে, বা দ্বিতীয়টির অনন্যক প্রথমটি হয়। একটা এক্সাম্পল দিলে ভালো বুঝতে পারবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া যাক। ধরো 5/6 লব এবং হর, এটা লব এটা হর, স্থান বিনিময় করে দাও। হর 6 নিচে ছিল, এখানে গেল, আর লব 5টাকে এখানে নামিয়ে নিয়ে আসলাম। তাহলে এই যে লব এবং হর স্থান বিনিময় করলো, তাহলে যে নতুন একটা ভগ্নাংশ গঠিত হলো, এর অনন্যক এটা, এর অনন্যক এটা। এবার বিষয় হচ্ছে যে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এইরকম অনন্যক কি পাওয়া যায় না? সংজ্ঞাতে কেন ভগ্নাংশের কথা উল্লেখ করা হলো? তাহলে পূর্ণ সংখ্যার অনন্যক বোধহয় পাওয়া যায় না। তো দেখা যাক যে 2 এর অনন্যক কত? 1/2। এমা, এটা তো আমরা জানি 2 এর অনন্যক 1/2। তাহলে সংজ্ঞাটা ভুল আছে, সংজ্ঞায় নিশ্চয়ই কোথাও কোনো ভুল আছে। দেখা যাক সত্যি ভুল আছে কিনা। তো দেখো 2 একটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে অনন্যক পাওয়া যায়। তো এবার দেখো 2কে যদি তুমি ভগ্নাংশ হিসেবে ধরো, মনে মনে বিচার করো, তাহলে কোনো ভুল হয় না। 2 = 2/1, 2/1। তাহলে কিন্তু এটা একটা ভগ্নাংশের মতো হিসাব করে যদি আমরা বলি, তাহলে সংজ্ঞাটা ঠিক আছে যে কোনো একটা ভগ্নাংশের লব এবং হর স্থান বিনিময় করবে, লব চলে আসবে হরে, আর এই
হর চলে যাবে লবে, তাহলে এর অনন্যক এটা, এর অনন্যক এটা। এবার এটা সমান সমান 2, নিচে 1 থাকার জন্য সেটাকে আমরা ভগ্নাংশ আকারে লিখি না। তাহলে অনন্যক কাকে বলে এটা তো এবার ক্লিয়ার হলো নাকি হলো না? কমেন্ট করে জানাবে যে অনন্যক সম্পর্কে তুমি কতটা বুঝতে পেরেছো। আর যদি তুমি অনন্যক সম্পর্কে বুঝতে না পারো, কমেন্টে প্রবলেমটা জানালে আমি তোমাকে বলবো। এবার আসবো 167 দাগে, কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যা নিজে। এরকম কি কোনো সংখ্যা পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়। একের অনন্যক 1/1 ইকুয়াল টু সেই এক নিজেই হয়। আরো একটা কি পাওয়া যায় দেখি, শূন্যের অনন্যক কত? 0, তাহলে 1/0 এটা কিন্তু অসীম হয়ে যায়, তাহলে এটাকে কিন্তু আমরা বলতে পারবো না। তাহলে 0 এ অপশনে রয়েছে, ওটাকে ধরবো না। আর 1/2 আছে বি অপশনে, 1/2, 1/2 এর অনন্যক 2 হয়, এটা নিজে হয় না। 2 এর অনন্যক 1/2 হয়, এটাও হয় না। আর ডি অপশনে 1 আছে, এই ডি অপশনটা আমরা সঠিক বলে গণ্য করব। এবার আসবো তারপরের সমস্যা কি, 168 দাগে আছে, কোন সংখ্যার অনন্যক একটি পূর্ণ সংখ্যা হয়? কোন সংখ্যার অনন্যক একটি পূর্ণ সংখ্যা হয়? তো সেক্ষেত্রে কি করব, 1 ও 0 না, 1 এবং 5/2, 5/2 দেখি কি হয়, 5/2 ইকুয়াল টু 2/5, এর অনন্যক কিন্তু পূর্ণ সংখ্যা হলো না, তাহলে বি অপশনকে আমরা সঠিক বলতে পারবো না। 1 এবং 1 লব বিশিষ্ট ভগ্নাংশ, 1 এবং 1 হর বিশিষ্ট ভগ্নাংশ। 1 তো অনন্যক 1 নিজে, এটা জানি। 1 কে লব ধরে নিয়ে যে কোনো একটা ভগ্নাংশ করলে দেখি কি হয়, 5/1 হয়। তাহলে কি হচ্ছে, পূর্ণ সংখ্যা কি হলো? হ্যাঁ হলো। আর 1 হর বিশিষ্ট যদি ধরি, ডি অপশনে যেটা আছে, 1 হর বিশিষ্ট, এই 1 নিলাম আর 3/1, তাহলে 1/3 হলো। হর যদি 1 হয় তাহলে তার অনন্যক কিন্তু সেই সংখ্যা উল্টে দিলে পূর্ণ সংখ্যায় পাওয়া যায় না। কিন্তু 1 যদি লব বিশিষ্ট হয় আর একটা ভগ্নাংশ আমরা তৈরি করি, তাহলে তার অনন্যক পূর্ণ সংখ্যা হয়। তাহলে আমরা 68 দাগের উত্তরটা পেয়ে গেছি যে সি অপশনটি সঠিক হবে। এবার 169 দাগে, কোন মৌলিক সংখ্যার অর্ধেক একটি পূর্ণ সংখ্যা? অর্ধেক পূর্ণ সংখ্যা হওয়ার অর্থ হচ্ছে সেটা যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা ছাড়া কাউকে অর্ধেক করলে, এই অর্ধেক করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায় না। অর্ধেক পূর্ণ সংখ্যা হবে কখন? যখন জোড় সংখ্যা হবে। আর মৌলিক সংখ্যা এবং যুগ্ম এরকম তো একটাই আছে, সেটা হচ্ছে 2। তাহলে 2 হচ্ছে এমন একটা মৌলিক সংখ্যা যার অর্ধেক করলে পূর্ণ সংখ্যা পাওয়া যায়। আর কোনো মৌলিক সংখ্যা নেই যাদের অর্ধেক করলে পূর্ণ সংখ্যা আসে, কারণ সব মৌলিক সংখ্যাগুলোই কিন্তু বিজোড় সংখ্যা হয়। তাহলে সংখ্যা তত্ত্বে যত সংখ্যা আছে তার সবকটি মৌলিক যদি হয় তাহলে বিজোড় হবে, শুধু একটাই জোড় সংখ্যা আছে, সেটা হচ্ছে 2। তাহলে আমরা যাব এবার পরবর্তী সমস্যাগুলো কি আছে সেগুলো দেখব। 170, 71, 72, 73 এই অঙ্কগুলি সেম টাইপের অঙ্ক। কি, এখানে আমাদের দেখতে হবে মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলবে। কেমন? প্রথম কয়েকটি মৌলিক সংখ্যার সমষ্টি, প্রথম কয়েকটি যৌগিক সংখ্যার সমষ্টি। তো দেখো 170-এ আছে প্রথম 5টি যৌগিক সংখ্যার সমষ্টি এবং প্রথম 5টি মৌলিক সংখ্যার সমষ্টি, তাদের অন্তর কত। তো প্রথম 5টি মৌলিক সংখ্যা বা যৌগিক সংখ্যার সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করব? প্রথম 5টাকে বসিয়ে দিয়ে যোগ করে দেব? হ্যাঁ, সেটা তো করাই যায়, কিন্তু আমরা যে টেকনিকে এগোবো সেটা যে প্রথম দুটো যোগ করব, যোগ করে যেটা পাবো তার সাথে পরেরটা যোগ করব, যা পাবো তার সাথে পরেরটা যোগ করব, যা পাবো তার সাথে পরেরটা যোগ করব। তাহলে দেখো 2, 3, 4, 5টা, এইভাবে এগোতে এগোতে আমরা এখানে চলে আসলাম 37-এ। আর কি, এরপরে আমরা দেখলাম যে মৌলিক সংখ্যা প্রথম দুটোকে যোগ করে যা পেলাম তার সাথে পরেরটা যোগ করলাম, তার সাথে পরেরটা যোগ করলাম, তার সাথে পরেরটা যোগ করলাম, তাহলে 1, 2, 3, 4, 5টা, এক্ষেত্রে যোগফলটা আমরা পেয়ে গেলাম।
তো তোমাদের তো আমি বলেই দিয়েছি প্রথম 10টা পর্যন্ত তোমরা চার্ট তৈরি করে দেওয়ালে ঝুলিয়ে রেখে মুখস্থ করে রাখবে। তাহলে প্রথম 5টি যৌগিক সংখ্যার সমষ্টি 37 আর মৌলিক সংখ্যার ক্ষেত্রে 28, তাহলে কত হলো 9 হলো, যেটা আমাদের বইয়ে এ অপশনে রয়েছে। ঠিক এইভাবে যদি 7টি বলতো তাহলে কি করতাম, এর সাথে এর পরবর্তী যে যৌগিক সংখ্যা আছে সেটা যোগ করে দিতাম, তাহলে 49 পেতাম। তারপরে তার পরবর্তীটা যোগ করে দিতাম, তাহলে কত হতো 63 হয়ে যেত। এক্ষেত্রে কি হতো, 28-এর পরে এর পরবর্তীটা হচ্ছে 13, তাহলে 38 41 হয়ে যেত। তার পরবর্তীটা হচ্ছে 17, তাহলে 8 58 হয়ে যেত। এবার ওই দুটোর ক্ষেত্রে যদি অন্তর্ফল নির্ণয় করতে বলতো তাহলে কি করতাম, 63 থেকে 58 বিয়োগ করে দিতাম, 5 পেতাম। তো এইভাবে 10টা পর্যন্ত তুমি নিজে বাড়িতে প্র্যাকটিস করে নেবে যে প্রথম 9টি মৌলিক সংখ্যার সমষ্টি, প্রথম 9টি যৌগিক সংখ্যার সমষ্টি, এই সমষ্টিগুলির মধ্যে পার্থক্য কত। তাহলে তুমি দেখবে পরীক্ষার হলে এই ধরনের সমস্যা যদি আসে তোমার তো ভুল হবার কথা নয়। 174 থেকে 179 পর্যন্ত শূন্য সম্বলিত কয়েকটি সমস্যা আমরা পাবো। জেনে নেব আজকে শূন্যের বৈশিষ্ট্য, শূন্য কোন প্রকারের, কি সংখ্যা না অঙ্ক নাকি একে সংখ্যা বলা হয় না, কি আসলে শূন্য, এই নিয়ে মানুষের মধ্যে একটা বিস্তর মত প্রভেদ রয়েছে, অর্থাৎ একজন একটা বলে তো আরেকজন আরেকটা বলে। আজকে আমরা সঠিকটা জেনে নেওয়ার চেষ্টা করি। চলে আসি, দেখো এই যে অঙ্কগুলো পাবো এখানে শূন্য সম্পর্কিত। তো শূন্য একটা অঙ্ক, এটাতে কারোর কোনো দ্বিমত নেই, কারণ 1 আর 0 মিলে 10 হয়, এই 20 হলো, এই 203 হলো, 3 অঙ্কের সংখ্যা। 3 অঙ্কের সংখ্যা যদি হয় তাহলে শূন্য একটা অঙ্ক, একটা দুটো তিনটে, তাহলে এটা 3 অঙ্কের সংখ্যা যদি হয় শূন্যকে একটা অঙ্ক হিসেবে ধরতে হয়। তাহলে শূন্য একটি অঙ্ক, এ বিষয়ে কারোর কোনো মতপ্রভেদ নেই। এবার এই যে শূন্য একটা অঙ্ক, এ কখনো কখনো মূল্যহীন হয়, কখনো কখনো মূল্যবান হয়। তো দেখো এইখানে যদি লিখি 056 অথবা শুধু শূন্যকে যদি লিখি, দুটো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে মূল্যবান রয়েছে এবং মূল্যহীন রয়েছে। এখানে মূল্যবান, এখানে মূল্যবান হলো আর এখানে মূল্যহীন হলো, মূল্যহীন হলো। কখন মূল্যবান হচ্ছে 174 দাগে যেটা আছে, যখন অন্য কোনো একটা অঙ্কের ডান পাশে বসে। এই দেখো এই অঙ্কের ডান পাশে বসেছে, আর যখন একা বসে অথবা শূন্যের বাম পাশে অন্য কোনো অঙ্ক থাকে না। এই শূন্যের বাম পাশে কোনো অঙ্ক নেই, মূল্যহীন। এই শূন্যগুলোর বাম পাশে কোনো অঙ্ক নেই, শূন্য বাদে অন্য কোনো অঙ্ক নেই, তাই এরা মূল্যহীন। তাহলে মূল্যহীন কখন হয়, যখন শূন্যের বাম পাশে শূন্য বাদে অন্য কোনো অঙ্ক থাকে তখন শূন্য মূল্যবান, আর শূন্যের বাম পাশে যখন শূন্য বাদে অন্য কোনো অঙ্ক থাকে না তখন সেটা মূল্যহীন। এর পরবর্তীতে আসবো 176 দাগে, শূন্যকে কি সংখ্যা বলা যায়? হ্যাঁ যায়। কিন্তু তুমি বলবে আমার কাছে 0 টাকা আছে, তাহলে তো আমার এর অর্থ হচ্ছে নেই, শূন্য কথার অর্থ হচ্ছে নেই। সংখ্যা যদি শূন্যকে বলি তাহলে বলবো তো নেই, কিন্তু বিষয় হচ্ছে শূন্য অর্থ নেই, তাহলে শূন্য কোনো সংখ্যা নয়। কিন্তু শূন্য একটা জোড় সংখ্যা, শূন্য একটা যৌগিক সংখ্যা। এ আবার কেমন কথা? হ্যাঁ, শূন্য একটা সংখ্যা, আগে এটা জানতে হবে যে দেখো আমার হাতে কটা পেন আছে? একটা। আমার হাতে কটা পেন আছে? দুটো। আমার হাতে কটা পেন আছে? তিনটে। আমার হাতে কটা পেন আছে? স্যার পেন নেই। এই যে নেই বলা যাবে না, আছে, 0টা পেন আছে। তাহলে একটা গোনার জন্য ব্যবহার করলাম, 2 গোনার জন্য ব্যবহার করলাম, 3কেও গোনার জন্য ব্যবহার করলাম। অর্থাৎ গোনার জন্য যে গাণিতিক চিহ্ন ব্যবহার করি তাকে সংখ্যা বলে। তাহলে আমার হাতে কটা পেন আছে? আমার হাতে এখন কটা পেন আছে? এখানে একটা পেন আছে, এই যে একটা পেন আছে। এবার কটা দেখতে পাচ্ছ? দুটো দেখতে পাচ্ছ।
এবার কটা দেখতে পাচ্ছ? শূন্যটা দেখতে পাচ্ছি। তাহলে এই যে শূন্যটা নেই, এটাকে প্রকাশ করতে হলে একটা সংখ্যার প্রয়োজন হয়। মুখে বললে নেই, মিটে গেল, কিন্তু গণিতে যদি বলো নেই কি দিয়ে প্রকাশ করব, সেও তো একটা সংখ্যা দিয়ে প্রকাশ করতে হবে। তাই শূন্যকে একটা সংখ্যা বলছি। আর দেখো, শূন্যকে যদি সংখ্যা বলি, যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়, যদি ভাগ করে মিলে যায়, তাহলে সেই সংখ্যাটা হয় জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা। শূন্যকেও 2 দিয়ে ভাগ করলে মিলে যায়, তাহলে শূন্য কিন্তু একটা যুগ্ম সংখ্যা। আর যে সংখ্যার দুটোর বেশি উৎপাদক থাকে তাকে বলা হয় যৌগিক সংখ্যা। শূন্যের একটা উৎপাদক 1, 2, 3, 4, 5, 6 সব সংখ্যা দিয়ে শূন্যকে ভাগ করা যায়। তাই শূন্যের দুটোর অনেক বেশি উৎপাদক থাকার জন্য একে আমরা যৌগিক সংখ্যা বলে থাকি। তাহলে আজকের থেকে আর কোনোদিনও তুমি ভুল করবে না যে শূন্য একটা সংখ্যা, শূন্য একটা অঙ্ক, শূন্য জোড় সংখ্যা, শূন্য যৌগিক সংখ্যা। এর পরবর্তী সমস্যায় আসবো 177 দাগে। কি বলছে? স্থানীয় মান ও নিজস্ব মান কখন সমান হয় কোনো একটা সংখ্যার মধ্যে, কোনো একটা অঙ্কের ক্ষেত্রে। এখানে দেখো, এই অঙ্কটার ক্ষেত্রে কি করব, এই সংখ্যাটাতে স্থানীয় মান 2 এর কত? 2 এর 20, আর নিজস্ব মান কত? 2, সমান হলো না। 7 ক্ষেত্রে কি হচ্ছে? 70 এবং 7 সমান হলো না। 70 না, 700। 6 ক্ষেত্রে 6 পরে 3টে শূন্য আর নিজস্ব মান হচ্ছে 6, সমান হলো না। কিন্তু 5 ক্ষেত্রে হিসেব করো, স্থানীয় মান 5, নিজস্ব মান 5, অর্থাৎ স্থানীয় মান এবং নিজস্ব মান পাওয়া যায় সমান সমান কখন হয়? সেটা হচ্ছে যখন এককের ঘরে থাকে। এককের ঘরে যখন থাকে, এ দেখো, একক, দশক, শতক, হাজার। এককের ঘরে এর নিজস্ব মান 8 এবং এর স্থানীয় মানও কিন্তু 8। তাহলে কোনো একটা অঙ্ক যখন কোনো সংখ্যার মধ্যে এককের ঘরে থাকে, তার নিজস্ব মান স্থানীয় মান সমান হয় বা অভিন্ন হয়। আরো একটা ক্ষেত্র রয়েছে, সেটা হচ্ছে শূন্য। শূন্য যদি এককের ঘরে, দশকের ঘরে, শতকের ঘরে, হাজারের ঘরে যেখানেই থাকুক, ওর স্থানীয় মানও শূন্য আর নিজস্ব মানও শূন্য, অর্থাৎ সে দুটো সমান হয়। ঠিক এই অঙ্কটার এই পার্টটা যেটা আমরা দেখলাম, যে কি শূন্য কোনো একটা সংখ্যার যে ঘরেই বসুক না কেন, যে স্থানীয় মানের ঘরেই বসুক না কেন, ওর নিজস্ব মান, স্থানীয় মান দুটোই সমান হয়। এই ধারণা প্রয়োগ করে পরবর্তী সমস্যা কি আছে? স্থানীয় মান ও নিজস্ব মানের অন্তর কখন শূন্য হয়, অন্তরফল কখন শূন্য হয়। তাহলে এই ধারণার প্রয়োগ করেছি এখানে। এই ধারণা অনুযায়ী এখানে কি পাচ্ছি? অন্তরফল শূন্য হতে হবে কখন? যখন সেই অঙ্কটা নিজেই শূন্য হবে তখন। আর সমষ্টি কখন শূন্য হবে? এক্ষেত্রেই যখন সে নিজে শূন্য হবে। অর্থাৎ নিজে যদি শূন্য হয়, ধরো 5, 6, 7, 0, 2, 9, এর ক্ষেত্রে কি হচ্ছে? নিজস্ব মান এবং স্থানীয় মান দুটোই শূন্য হচ্ছে। তাহলে এদের অন্তরফলও শূন্য, এদের সমষ্টিও শূন্য। কিন্তু অন্তরফল শূন্য হবার জন্য আর একটা ধারণারও প্রয়োগ করা যায়। যখন কোনো অঙ্ক এককের স্থানে থাকে, তার নিজস্ব মান এবং তার স্থানীয় মান এই দুটোর অন্তর কিন্তু শূন্য হয়। তাহলে অন্তরের ক্ষেত্রে এই অঙ্কটা, এর আগের অঙ্কটা সেম টু সেম, এই পার্টটাও অন্তর শূন্য, এই পার্টটাতেও অন্তর শূন্য। তাহলে কি বলবো? যে কোনো একটি সংখ্যার এককের স্থানে যে অঙ্কটি থাকে, তার স্থানীয় মান ও নিজস্ব মানের অন্তরফল শূন্য হয়। আর যদি কোনো একটা অঙ্ক শূন্য হয়, তাহলে তার ক্ষেত্রেও স্থানীয় মান, নিজস্ব মানের অন্তর শূন্য হয়। যদি বলে সমষ্টি শূন্য, তাহলে কিন্তু আমাকে তখন এই পার্টটাকে বাদ দিতে হবে, শুধু এই পার্টটায় আসতে হবে। তখন কি বলবো? যে কোনো একটি সংখ্যার যে অঙ্কটি নিজে শূন্য, তার স্থানীয় মান এবং নিজস্ব মানের অন্তর শূন্য হবে। দেখবো 180 থেকে 186 পর্যন্ত যে সমস্যাগুলি রয়েছে। এখানে 180টা আগে দেখে নিই। কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হলে কি সর্বদাই 3 দ্বারা বিভাজ্য হবে? তাহলে দেখো, 180 দাগে যেটা আছে, কোন একটা সংখ্যা 9, 2, 7, 1, 8, এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। কেন?
9, 7 আর 2 9, 8 আর 1 9, তাহলে এগুলো সব 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে 9 দ্বারা বিভাজ্য যে সংখ্যা আমরা পাবো তারা কি সবসময় 3 দ্বারা বিভাজ্য হবে? কেন দেখে নি, এই 9 কে কি এই 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা আগে দেখতে হবে। এই 9 দ্বারা যখন এই সংখ্যাটা বিভাজ্য হবে, এই 9 কে যাকে দিয়ে ভাগ করা যাবে সেটা দিয়ে সরাসরি এটাও বিভাজ্য হবে। তাহলে 9 দ্বারা বিভাজ্য সব সংখ্যাই 3 দ্বারা বিভাজ্য হয়। চলে আসবো পরবর্তী সমস্যা 181। কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হলো কি সর্বদাই 9 দ্বারা বিভাজ্য? না, এরকম কোনো নিয়ম নেই। 3 দ্বারা বিভাজ্য 6, 3 দ্বারা বিভাজ্য 9, 3 দ্বারা বিভাজ্য 12। তো দেখো এইগুলোর মধ্যে কিন্তু এটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, বাকি দুটো কিন্তু 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না, এটাও কিন্তু 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে কোনো একটি সংখ্যা যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সর্বদাই সে 9 দ্বারা বিভাজ্য নাও হতে পারে। চলে আসবো 82 দাগে। 182 কোন সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে কি 2 দ্বারা বিভাজ্য হবে? অবশ্যই। এই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হলে 4 তো 2 দ্বারা বিভাজ্য, তাহলে এটা দিয়ে সরাসরি এটাও বিভাজ্য হবে। চলে আসবো 183 দাগে। কোন সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হলে কি 4 দ্বারা বিভাজ্য হবে? ঠিক এইটার মতো, যে না, 2 দ্বারা বিভাজ্য হলে সবসময় 4 দ্বারা বিভাজ্য নাও হতে পারে। যেমন ধরো 2 দ্বারা বিভাজ্য 2, 2 দ্বারা বিভাজ্য 4, 2 দ্বারা বিভাজ্য 10, 2 দ্বারা বিভাজ্য 12, 2 দ্বারা বিভাজ্য 14। এর মধ্যে 4 দ্বারা বিভাজ্য কে কে? এটা আর এটা। এটা 4 দ্বারা বিভাজ্য, এটা 4 দ্বারা বিভাজ্য। সবকটাই কিন্তু 4 দ্বারা বিভাজ্য হয় না। 84 থেকে 5 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলি 2 দ্বারা বিভাজ্য হয়? তো 5 দ্বারা বিভাজ্য সংখ্যা দুই রকম পাওয়া যায়। 5 দ্বারা বিভাজ্য সংখ্যা এককের অঙ্ক 0 আর এককের অঙ্ক 5, এরকম পাওয়া যায়। তাহলে এককের অঙ্ক 0 হলে 2 দ্বারা বিভাজ্য, আর এককের অঙ্ক যদি 5 হয় তাহলে কিন্তু 2 দ্বারা বিভাজ্য হয় না। তাহলে 5 দ্বারা বিভাজ্য যুগ্ম সংখ্যা অথবা 5 দ্বারা বিভাজ্য এককের অঙ্ক 0 এইরকম সংখ্যা যেগুলো পাবো তারা 2 দ্বারা বিভাজ্য হবে। এবার 185 থেকে কি পাচ্ছি? 2 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলি 5 দ্বারা বিভাজ্য হয়? ওই সেম, 2 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলি এককের অঙ্ক 0 থাকে তারা 5 দ্বারা বিভাজ্য হয়। এরপরে আসবো 186 দাগে। ভাজক 15, ভাগফল 15, ভাগশেষ 10, ভাজ্য কত? তাহলে এই যে যে সমস্যাটা আমরা পেলাম, এই সমস্যাটাতে এই যে যে অঙ্কগুলো এতক্ষণ দেখলাম তার থেকে একটু ভিন্ন ধরনের সমস্যা এটা পেলাম। এখানে 185 পর্যন্ত যে সমস্যা আমরা পেয়েছি সেখানে আমরা পেয়েছি যে বিভাজ্য কিনা সেটা প্রমাণ করা। এবার ভাজ্য ভাজকের রিলেশনে চলে গেল। এখানে কি পাচ্ছি দেখো, ভাজ্য ভাজক, এই যে ভাজক, ভাজক 15, ভাগফল, ভাগফল কত? এটাও 15, আর ভাগশেষ, ভাগশেষটা কি 15-র বেশি হওয়া সম্ভব? হয় না, 14 পর্যন্ত ভাগশেষ থাকতে পারে। এবার তাহলে ভাগের ক্ষেত্রে কি হয়? এই হচ্ছে ভাজক, এই হচ্ছে ভাগফল, আর এই হচ্ছে ভাগশেষ। এটা কত? এটাকে বলা হয় ভাজ্য। এটা হচ্ছে এই দুটোর গুণফল যোগ এটা। তাহলে এই ভাজ্য সমান সমান এইটা গুণ এইটা, এই ভাজক আর ভাগফলের গুণফল, তার সাথে 10 যোগ হবে। তাহলে 15 গুণ 15 যোগ 10 করলে কোন অপশনে পাওয়া যায় দেখি তো? যে 15 15 225 আর 10 235 বি অপশনে আছে। তাহলে বি অপশনটা এখানে আমরা সঠিক করে দিলাম। যাব পরবর্তী সমস্যায়, বর্গ সম্পর্কিত কিছু সমস্যা। বর্গ, বর্গ বিষয়টা কি এর উপরে বেস করে আমাদের তিনটে অঙ্ক রয়েছে, 187, 188, 189। এই তিনটে অঙ্কর মতো করে আরো অনেক অঙ্ক আমরা করতে পারি। তো দেখো পরীক্ষায় আসে কিন্তু 187-তে বলছি 19-এর বর্গ কত? বর্গ কথার অর্থ কি? এই যে 19, তাকে আর একটা 19 দিয়ে গুণ করা। একটা সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে যে গুণফল পাবো, এই যে 361 পেলাম, এটা কিন্তু এই যে যে 19 এর বর্গ, 19-এর বর্গ। ঠিক তেমন 12-র বর্গ যোগ 13-র বর্গ করলে কত হয়? 12-র বর্গ 12 গুণ 12 144, 13 গুণ 13 169 করলে এটা হয়। 14-র বর্গ আর 15-র বর্গকে যোগ করলে কত হয়? এটা হয়। এক্ষেত্রে পরীক্ষার হলে তুমি সঠিকভাবে অল্প সময়ে
সঠিক উত্তরে পৌঁছাবে, অন্যান্য সমস্যার ক্ষেত্রে এই বর্গকে প্রয়োগ করা, এই সব কিছু মিলিয়ে পরীক্ষার হলটা একটা অনুকূল পরিবেশ তৈরি হবে যদি তুমি 1 থেকে 30 পর্যন্ত যতগুলি সংখ্যা পাচ্ছ তাদের বর্গ মুখস্থ করতে পারো, 1 থেকে 20 পর্যন্ত যতগুলো সংখ্যা পাচ্ছ তাদের ঘন মুখস্থ করতে পারো। ঘন হচ্ছে 2 গুণ 2 গুণ 2 সমান সমান 8। কোনো একটা সংখ্যাকে যে 3 বার বসিয়ে নিয়ে গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে ঘন বলা হয়। তাহলে এই বর্গ আর ঘন 30 আর 20 পর্যন্ত নিশ্চিত নবোদয় বইতে রয়েছে, সেখান থেকে চার্ট দেখে মুখস্থ করে নিতে হবে কিন্তু তোমাকে। দেখব গুণিতকের উপর বেস করে কয়েকটি সমস্যা 190, 91 এবং 92 দাগে রয়েছে। যে 190 দাগে পাচ্ছি 9 এর কোন গুণিতকটি 12 এরও একটা গুণিতক, অর্থাৎ 9 এরও গুণিতক 12 গুণিতক, তাহলে দুজনেরই গুণিতক, সাধারণ গুণিতক। সেক্ষেত্রে সাধারণ গুণিতক প্রচুর আছে, সব থেকে ছোটটাকে বলা হয় লসাগু। তাহলে 9 আর 12 লসাগু করলেই আমরা কিন্তু সব থেকে ছোট গুণিতকটি পাবো। 3 তিরিকে 9, 3 চারি 12, 9 4 9 36। এই 36 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা, যা 9 এরও গুণিতক 12 গুণিতক। এবার এই 36 গুণ 2 সমান সমান 72, 36 গুণ 3, এইভাবে পরপর এগিয়ে গেলে আমরা কিন্তু যে সংখ্যাগুলোকে পাবো তারা এরও গুণিতক এরও গুণিতক। এবার বলছে 12 এবং 13-র ক্ষেত্রে কোন সংখ্যাটি আছে এরও গুণিতক এরও গুণিতক, সেক্ষেত্রেও লসাগু, আর লসাগু গুণফল হয়ে যাবে। এখানে 12 গুণ 13 করে দিতে হবে। তার কারণ কি, এর মধ্যে একটা মৌলিক সংখ্যা পেয়েছি, দুটো মৌলিক হলেও তাই, একটা মৌলিক হলেও তাই। যদি মৌলিকের গুণিতক হতো তাহলে তাই হতো না। এবার দেখো এই যে গুণিতক হলে কি হয় সেটা পরের অঙ্কতেই রয়েছে, যে 7 এবং 14 দুজনেরই গুণিতক কোনটি। যেহেতু 7-এর একটা গুণিতক 14 নিজেই যখন গুণিতক, তাহলে 14 গুণ 1 সমান সমান 14। 7-এর ক্ষেত্রেও কিন্তু 14 গুণিতক, অর্থাৎ 14 হলো এই সংখ্যা আর এই সংখ্যা দুজনেরই গুণিতক, অর্থাৎ লসাগুই করলাম, সবই লসাগুর কনসেপশন থেকে আসছি। তাহলে যাব পরবর্তী সমস্যায়, দেখব ভিন্নতর সমস্যা। চলো যাওয়া যাক সেখানে। 93 থেকে 210 পর্যন্ত সমস্যাগুলিকে আমরা পড়ব বই থেকে এবং তার উত্তর করার চেষ্টা করব। দেখো 193 কি বলছে, সব থেকে বড় যুগ্ম সংখ্যা কত? সব থেকে বড় যুগ্ম সংখ্যা তো হিসেব করে পারা যাবে না, অসীম। 194 সব থেকে বড় অযুগ্ম সংখ্যা কত? সেই অসীম, এর কোনো ইয়াত্তা পাওয়া যাবে না। 195 সব থেকে বড় যুগ্ম মৌলিক সংখ্যা কত? মৌলিক সংখ্যা যুগ্ম তো একটাই আছে, সে 2। তাহলে সব থেকে বড় যুগ্ম মৌলিক সংখ্যাও এটা, সব থেকে ছোট যুগ্ম মৌলিক সংখ্যাও এটা। সব থেকে বড় অযুগ্ম মৌলিক সংখ্যা কত? মৌলিক সংখ্যা মানেই অযুগ্ম, তারা সবচেয়ে বড় কোনটা জানি না, অসীম। 197 দাগে, 195 দাগ ও 196 দাগে 2 রকমের উত্তর হলো কেন? এই যে 2 রকমের উত্তর হয়েছে কেন, তার কারণ সব থেকে বড় অযুগ্ম যখনই বলবো সেটা তো অসীমে চলে যাবে, অসীমে চলে যাবে। আর সব থেকে বড় যুগ্ম যখন বলবো সেটা এই 2তেই থেমে যাবে। তার কারণ যুগ্ম মৌলিক সংখ্যা একটিই আছে, এই কারণে। দেখো যুগ্ম মৌলিক সংখ্যা একটি আছে, ডি অপশনে আছে, এটাকেই সঠিক করতে হবে আমাদের। এবার আসবো 198, সব থেকে ছোট অযুগ্ম মৌলিক সংখ্যা কত? 3। সব থেকে ছোট অযুগ্ম মৌলিক সংখ্যাটা 3। 7-এর ক্ষুদ্রতম গুণনীয়ক বা উৎপাদক কত? কোন সংখ্যার ক্ষুদ্রতম, এই জায়গাটা মনে রাখবে, ক্ষুদ্রতম গুণনীয়ক সবসময় 1 হয়, আর বৃহত্তম সে নিজে হয়। দেখা যাক 7-এর বৃহত্তম গুণনীয়ক কোনটি? 7। 7-এর ক্ষুদ্রতম গুণিতক কোনটি? গুণিতক যখন হবে তখন কি হবে? নিজে। গুণিতকের ক্ষেত্রে নিজে হবে। আর বৃহত্তমর ক্ষেত্রে কি হবে? বৃহত্তমর ক্ষেত্রে
অসীমে চলে যাবে, কারণ বৃহত্তমটা তো নির্ণয় করা সম্ভব হয় না। 7-এর বৃহত্তম গুণিতক কত? অসীম। 203 দাগ, 7-এর কোন গুণিতকটি একটি মৌলিক সংখ্যা? কোনো একটা মৌলিক সংখ্যার প্রথম গুণিতকটাই মৌলিক সংখ্যা হয়, তাছাড়া আর পাওয়া যায় না। তাহলে 7-এর কোন গুণিতকটি মৌলিক সংখ্যা? 7 × 7। 7-এর যৌগিক গুণিতক কতগুলি আছে? 7-এর গুণিতক কতগুলি আছে? অসীম, তার থেকে একটা মৌলিক, বাকিগুলো সব যৌগিক, তাহলে সেটাও অসীম। 205 দাগ, 24-এর মৌলিক উৎপাদক কয়টি? এক্ষেত্রে আমাকে নির্ণয় করতে হবে 24-এর মৌলিক উৎপাদক। এই 12 পেলাম, এই 6 পেলাম, এই 3 পেলাম, এই 1 পেলাম, তাহলে 3 আর 2, অর্থাৎ 2 আর 3, এই দুটি। তাহলে 24-এর মৌলিক উৎপাদক কয়টি? 2টি। 24-এর মোট উৎপাদক কয়টি? যদি এটা বলে তাহলে আমাকে এরকম করতে হবে, 24 = 1 × 24, 2 × 12, 3 × 8, 3 × 24, 4 × 6 = 24, উল্টে দিলাম, 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, অর্থাৎ 8টি। সবকটা উৎপাদককে গুনলে 8টি পাওয়া যায়। আচ্ছা, 207, 36-এর মৌলিক উৎপাদক কয়টি? 48-এর মোট উৎপাদক কয়টি? 209 দাগে আছে 12 ও 16-এর সাধারণ উৎপাদকগুলি কি কি? এবং 210 দাগে আছে যে 16 এবং 24-এর সাধারণ উৎপাদকগুলো কি কি? তাহলে এই যে দুটো সংখ্যার উৎপাদক বের করতে হবে এরকম, এবং তার মধ্যে থেকে কমন কোনটা সেটা নির্ণয় করতে হবে, তাকে বলা হয় সাধারণ উৎপাদক। এটা নির্ণয় করার পদ্ধতি আমরা গুণনীয়ক, গুণিতক, বিভাজ্যতা এই চ্যাপ্টারে করব। তবে আজকে একটু সংক্ষেপে দেখে নাও, আমি এখানকার অঙ্ক দুটো করছি না, আমি 24-এরটা করেছি, আর এখানে 16টা করব। তাহলে 1 × 16, 2 × 8, 4 × 4। তাহলে এই দুটোর মধ্যে সাধারণ কোনটা হলো? 1 সাধারণ হলো, 2 সাধারণ হলো, 4 সাধারণ হলো, আর কিন্তু আছে 8। তাহলে এই হচ্ছে সাধারণ উৎপাদক। এইভাবে দুটো উৎপাদক নির্ণয় করে সাধারণ কোনটা হয় সেটা দেখতে হয়। তাহলে আজকে আমরা দেখলাম যে আমাদের সংখ্যাতত্ত্ব যে বই রয়েছে, এই বইয়ের 152 থেকে 210 পর্যন্ত সমস্যাগুলি এবং তার সমাধান কৌশল। তোমাদের একটা HW দেওয়া হবে। এই HWটা কি? যে কটা অঙ্ক করলাম 152 থেকে 210, এটাকে তোমরা ফ্রেশ খাতায় বিভিন্ন কালি ব্যবহার করে টুকে রাখবে এবং সেগুলোকে বুঝে বুঝে করবে। তাহলে এর পরবর্তী সমস্যাগুলোতে যখন আমরা যাব তোমার কোনো অসুবিধা হবে না। পরবর্তী সমস্যা পরবর্তী দিনগুলোতে দেখবো। আজকের মতো টাটা।